দাদা তুমি হঠাৎ না বলে? আচ্ছা আমি সত্যি কি তোমাকে দেখছি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি বলো তো? কি ব্যাপার তুমি ফিরে এলে? এখন তো তোমার আসার কোনো কথা ছিল না। আসলে আমি তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে চলে এলাম। আর এই দেখ আমি কাকে নিয়ে এসেছি, তোদের শহরের বৌদি। আজ থেকে তোদের শহরের বৌদি তোদের সঙ্গেই থাকবে। শহরের বৌদিকে দেখে জবা চমকে ওঠে, আর তার সাথে সাথে পল্লবীও তার শহুরে বৌদিকে দেখে খুবই অবাক হয়। তারা দেখে যে তাদের শহুরে বৌদি নিজের সঙ্গে শহর থেকে অনেক রকমের যৌতুক নিয়ে এসেছে। আসলে তারা যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে সবকিছুই সুযোগ সুবিধা ছিল, আর তাদের নিজেদেরও যাবতীয় প্রয়োজনীয় জিনিস কেনা ছিল। শহর থেকে গ্রামে আসার সময় সুইটি সেই সমস্ত জিনিসগুলো গ্রামের বাড়িতে নিয়ে আসে। বৌদি তুমি আমাদের জন্য এত কিছু এনেছো, আচ্ছা আমরা কি খুলে দেখতে পারি এগুলোতে কি আছে? অফকোর্স, এগুলোতে এই বাড়ির জন্য আর তোমাদের জন্য গিফট আছে, দেখো খুলে দেখো। সুইটির মুখে এমন কথা শুনে তার দুই ননদ খুবই খুশি হয়, আর তারা একে একে সেই গিফটগুলো খুলে দেখতে থাকে। এটা কি জানো, এটা হলো ওয়াশিং মেশিন, এতে জামা কাপড় পরিষ্কার করা হয়। কিন্তু বৌদি আমাদের বাড়িতে তো এসব কিছুই নেই। যাক, তাহলে আমাদেরকে আর অত জোরে জোরে হাত ব্যথা করে কাপড় জামা কাচতে হবে না। এবার থেকে বৌদির ওয়াশিং মেশিনেই আমরা জামা কাপড় কাচবো। হ্যাঁ নিশ্চয়ই, তোমাদেরকে আর কোনো কষ্ট করতে হবে না। আর ওটা কি বলো তো? ওটা হলো তোমাদের জন্য ড্রেস। আমি তোমাদের জন্য এই ড্রেসগুলো শপিং মল থেকে কিনে এনেছি। যাও তাড়াতাড়ি পরে এসো, তারপর দেখবে তোমাদেরকে দেখতে কতটা সুন্দর লাগে। এ বাবা, এ কি ড্রেস? এরকম ড্রেস তো আমরা আগে কখনোই পরিনি। দাদা তুমি আমার জন্য এসব ছেঁড়া জামা নিয়ে এসেছো কেন? তুমি তো জানো আমরা চুড়িদার পরি, এসব ছেঁড়া জামা কাপড় তো আমরা পরি না দাদা। আরে এটা ছেঁড়া জামা নয়, আসলে এটা তো ফ্যাশন। এটা হলো মডার্ন ড্রেস, এটা পরলে খুব সুন্দর দেখাবে। আর তাছাড়া বাড়িতে আমিও এরকমই ড্রেস পরি, আমরা তো শহরে থাকি, তাই আমাদের কিন্তু এইসব ড্রেস পরলেই মানায়, বুঝলে? শহুরে বৌদির কথা শুনে পল্লবী নিজের ড্রেসটা পরার জন্য রুমে চলে যায়, আর সে ওই ড্রেসটা পরে। কিন্তু পল্লবী সেই মডার্ন ওয়েস্টার্ন ড্রেসটা পরার পর ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে, কারণ তারা ছিল গ্রামের মেয়ে, আর গ্রামে তারা কখনোই এরকম মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পরেনি। সেই জন্য পল্লবীর খুবই অসুবিধা হয়, তাই পল্লবী বাইরে না বেরিয়ে সেই ড্রেসটা তাড়াতাড়ি করে পরিবর্তন করে নেয়। জবা এবং পল্লবী তাদের একমাত্র দাদা অজয়ের সঙ্গে নীলকান্তপুর গ্রামে বাস করে। জবা এবং পল্লবী ছোটবেলা থেকেই তাদের দাদাকে খুবই ভালোবাসে, কারণ অজয় শুধু তাদের দাদা নয়, বাবা মায়ের মতোই তাদেরকে আগলে রেখেছে। আসলে তাদের বাবা মা কেউ ছিল না, এক দুর্ঘটনার ফলে তাদের বাবা মা মারা যায়, আর তারপর থেকে অজয়ের কাছেই তার দুই বোন মানুষ হয়েছে। সেই জন্য তাদের তিন ভাই বোনের মধ্যে অনেক মিল ভালোবাসা ছিল। একদিন অজয় খুশি মনে বাড়িতে এসে বলে, পল্লবী, জবা, তোদের জন্য একটা গুড নিউজ আছে। জানিস তো আমি শহরে চাকরি পেয়েছি। আমি আর কিছুদিন পরেই শহরে চলে যাব, আর ওখানে গিয়ে কাজ করব, আর সেখানে থেকেই তোদের জন্য মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। তোদের আর কোনো কিছুর অসুবিধা হবে না, ঠিক আছে? তোদের যখনই যেটা ইচ্ছা হবে তখনই তোরা সেই সমস্ত খাবার কিনে খাবি, আর তোরা তখন অনেক আনন্দেই থাকবি। অজয়ের এই কথা শুনে তার দুই বোন খুবই খুশি হয়, কিন্তু দাদা শহরে চলে যাওয়ার কথা শুনে তাদের আবার মন খারাপও করে। দাদা তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে আমরা কার কাছে থাকবো? হ্যাঁ মানছি তুমি এত পড়াশোনা করেছো শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য, এখন তোমার এই চাকরি পাওয়াতে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু তুমি চলে গেলে তোমার কথা আমাদের খুব মনে পড়বে। হ্যাঁ সে তো আমি জানি, তোরা দুই বোনে আমাকে ছাড়া কখনোই থাকতে পারিস না, আর এখন তো একটু কষ্ট হবেই, কিন্তু দেখ তোরা কিছু ভাবিস না, যখন আমি ওখানে সবকিছু ঠিক করে নেব তখন আমি তোদের দুই বোনকেও শহরে নিয়ে চলে যাব। না না দাদা, আমরা তো গ্রামেই ঠিক আছি, আমরা কত সুন্দর ঘুরে বেড়াতে পারি, আর এখানকার সব রাস্তাঘাটও তো আমাদের চেনা জানা। ছোটবেলা থেকে আমরা এখানে বড় হয়েছি, আমরা এখানে না থেকে শহরে যাব না, এটা আমরা কিছুতেই করতে পারবো না দাদা। হ্যাঁ জবা, তুই একদম ঠিকই বলেছিস। আর তাছাড়া দাদা আমরা তো শহরের কোনো কিছুই জানি না, আর তাই শহরে গিয়ে আমরা যদি হারিয়ে যাই সেই ভয়ে আমরা তো বাইরে বেরোতেও পারবো না, আমাদেরকে একটা রুমের মধ্যেই বন্দি হয়ে থাকতে হবে। না রে দাদা, আমরা ওরকম জায়গায় একদমই থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদেরকে ওখানে যেতে হবে না, আমি বরং প্রতি বছরে বছরে তোদের সঙ্গে দেখা করতে আসবো। দাদা তুমি এখন যাচ্ছ, আর সে এক বছর পর আমাদের সঙ্গে দেখা করতে আসবে, তাহলে আমরা তোমাকে এক বছর পর দেখতে পাবো। তুমি অনেকটাই পাল্টে যাবে বলো। আরে পাল্টে যাবার আবার কি আছে, আমি যেমন আছি তেমনই থাকবো, ঠিক আছে? তোরা শুধু ভালোভাবে থাকিস আর নিজেদের খেয়াল রাখবি, আমার কথা যখনই মনে পড়বে তখনই তোরা আমাকে ফোন করবি। আচ্ছা দাদা, তুমি যদি সব সময় এরকম যাতায়াত করতে থাকো তাহলে তুমি বিয়েটা কবে করবে? তুমি শহরে বিয়ে করে নেবে না তো দাদা? দেখো তুমি কিন্তু গ্রামে এসে বিয়ে করবে, আমরা তোমার জন্য গ্রামের একটা ভালো মেয়ে দেখে রাখবো, কারণ আমরা তো গ্রামের মেয়ে, তাই আমাদের সঙ্গে গ্রামের মেয়েরই ভালো মিল হবে। শহরের মেয়েকে বাড়িতে নিয়ে এলে আমরা যদি শহুরে বৌদির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে না পারি তাহলে কি হবে? এইভাবে গল্পগুজব করতে করতে তারা তিন ভাই বোনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে।
আর পরের দিন সকালবেলা অজয় ব্যাগপত্র গুছিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এর ফলে তাদের দুই বোনেরই মন খুবই খারাপ করে। আর এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন, জানিস তো জবা, দাদার কথা আমার না খুব মনে পড়ছে। আমরা সবসময় কত মজা করতাম, কিন্তু এখন তো দাদা নেই। আমরা কার সঙ্গে মজা করব, কার সঙ্গে কথা বলবো? এখন থেকে আমাদের দুজনকে একা একাই থাকতে হবে। হ্যাঁ রে বোন, কি আর করবো বল, আমাদের দুজনকে এখন থেকেই অভ্যাস করতে হবে। কারণ দাদা তো এখন কাজ পেয়ে গেছে, আর এই কাজের জন্য দাদা কতটাই না কষ্ট করেছে বলতো। আর আমরা যদি এখন দাদাকে শহরে থাকতে বারণ করি, তাহলে তো দাদার চাকরিটা চলে যাবে। আমরা তো সেটা হতে দিতে পারি না, বল? হ্যাঁ, ঠিকই বলেছিস। থাক, এখন আর দাদাকে ফোন করে বিরক্ত করব না, কিছুদিন পরেই ফোন করব। এভাবেই তারা দুই বোন তাদের দাদাকে খুবই মিস করতে থাকে। আসলে অজয় পড়াশোনা শেখার পর চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু কোনো জায়গায় কোনো কাজ না পাওয়ার জন্য তার সবসময় মন খারাপ থাকতো। অজয় যেখানে যেখানে ইন্টারভিউ এর জন্য গেছে, সেখান থেকেই তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর সেই জন্য অজয়ের সঙ্গে সঙ্গে তার দুই বোনেরও মন খারাপ করত। তারা দুই বোন আবার তাদের দাদাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। আর আজকে যখন অজয় শহরে চাকরি পেয়েছে, এই দেখে তার দুই বোন খুবই খুশি হয়। এভাবে আরো বেশ কিছু মাস কাটে, আর এর মধ্যে দুই বোনের সঙ্গে একবারও অজয়ের কোনো কথা হয় না। এর ফলে পল্লবী এবং জবা দুই বোনের মন সবসময় খারাপ থাকে। জবা, আমি বরং একবার দাদাকে ফোন করি, বল? এই বলে জবা তার দাদাকে ফোন করে। হ্যাঁ, কিরে, কেমন আছিস তোরা? আসলে দেখ না, এখানে খুবই কাজের প্রেসার, আর সেই জন্যই আমি তোদের দুই বোনকে ফোন করতে পারিনি। সরি রে, আমাকে ক্ষমা করিস। দেখো দাদা, তুমি কিন্তু আমাদেরকে ভুলেই গেছো। ওসব কি যেন বলছো, সরি সরি, ওসব তো আমরা শুনবো না। তুমি আমাদেরকে প্রত্যেকদিন একবার করে ফোন করতে পারো না? তাহলে তো তোমার সঙ্গে কথা হয়ে যায়। আর তুমি তো জানো, তুমি চলে যাওয়ার পর আমাদের সবসময় মন খারাপ থাকে, আমাদেরকে একা একা থাকতে হয়। হ্যাঁ রে, আমি তো সবই জানি, কিন্তু কি করব বল? এখানে তো আমি কাজ করতে এসেছি, আর আমি যদি সবসময় তোদের দুই বোনের কথা ভাবি, তাহলে তো আমি এখানে কাজ করতে পারবো না। আচ্ছা পল্লবী, আমি এখন রাখছি, পরে কথা বলবো তোদের সাথে, কেমন? এই বলে অজয় তাড়াহুড়ো করে ফোন রেখে দেয়। অজয়ের এরকম ফোন রেখে দেওয়ার কারণে পল্লবীর আরো মন খারাপ হয়ে যায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না তার দাদা এরকম ভাবে কেন তার সঙ্গে ব্যবহার করছে। অন্যদিকে অজয় দেখে যে তার পছন্দের মেয়ে তার দিকে এগিয়ে আসছে, আর যার নাম ছিল সুইটি। সুইটি, তুমি এসে গেছো? তোমাকে দেখতে যেমন সুইট, তোমার নামও সুইট, দুটোই তোমার সঙ্গে মিল আছে। অজয়ের এই কথা শুনে সুইটি হাসতে থাকে। আসলে সুইটির সঙ্গে অজয়ের কিছুদিন আগেই পরিচয় হয়। সুইটি এবং অজয় দুজনেই একই অফিসে চাকরি করে। কদিনের মধ্যেই তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়, আর তাদের দুজনকে দেখলে মনে হয় তাদের মধ্যে গভীর বন্ধুত্ব আছে। তারা কথা বলতে বলতে নিজেদের কাজ করতে থাকে। এভাবেই প্রত্যেকদিন অফিস শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত অজয় এবং সুইটি একসঙ্গেই থাকে। আচ্ছা অজয়, তোদের দুজনের ভিতরে কিছু চলছে নাকি বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা সারাদিন দুজনে একই সঙ্গে কিভাবে থাকিস বলতো? কি এমন কথাবার্তা বলিস? আমাদেরকেও একটু শোনা না। তাহলে আমিও একটু সুইটির সঙ্গে কথা বলে নেব। এই অফিসের সবচেয়ে সুন্দর মেয়ে তো সুইটি। আমরা এতদিনে কিছুই করতে পারলাম না, আর তুই সামান্য কদিনে সেই সুইটিকে নিজের জালে ফাঁসিয়ে নিলি। দেখ, ওসব কিছুই না, আমাদের মধ্যে তো শুধু বন্ধুত্ব আছে। তোরা কিন্তু আমাদেরকে ভুল বুঝিস না। অজয়ের এই কথা শুনে তার দুই বন্ধু কিছুতেই বিশ্বাস করতে চায় না। তারা অজয় এবং সুইটিকে নিয়ে আরো অনেক মজা করে, কিন্তু অজয় তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে আবার সুইটির সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে অফিসের কাজও শেষ হয়ে যায়। অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা দুজনে মিলে যে যার মতো বাড়িতে চলে যায়। এমনকি সারাদিন অফিসে কথা বলার পরও তারা বাড়িতে এসে ফোনেও সারা রাত ধরে কথা বলতো। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক সম্পর্ক তৈরি হয়, আর তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে তারা একে অপরকে বিয়ে করবে বলে ঠিক করে। অজয় সুইটির সঙ্গে বিয়ে করে শহরের ফ্ল্যাটেই থাকতে শুরু করে দেয়, আর অজয় তার দুই বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুইটিকে নিয়ে কিছুদিনের মধ্যেই গ্রামের বাড়িতে যায়। কি ব্যাপার পল্লবী, আমি তোমার জন্য এত সুন্দর ড্রেস আনলাম, আর তুমি আমাকে না দেখিয়ে খুলে ফেললে? আমাকে দেখাতে পারতে তো, আমিও তো দেখতাম আমার ননদকে কেমন দেখতে লাগছিল। বৌদি, এসব জামা কাপড় আমরা পরি না, আমার একদমই এটা পছন্দ হয়নি। আর দয়া করে তুমি এসব জামা কাপড় পরবে না, কারণ এসব জামা কাপড় পরা মানে গ্রামের সব লোকেরা কিন্তু আমাদেরকে খারাপ বলবে। পল্লবীর এই কথা শুনে সুইটি ভীষণ পরিমাণে হাসতে থাকে। এভাবে সেই দিনটা কাটে। পরের দিন সকালে সুইটি একটা মডার্ন ড্রেস পরে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। এ কি বৌদি, তুমি এসব কি পরেছো? তোমাকে তো কালকেই বারণ করলাম, আমাদের কিন্তু গ্রামে এসব জামা কাপড় চলে না। তুমি যদি এরকম জিন্স প্যান্ট টপ পরে ঘুরে বেড়াও, তাহলে কিন্তু সবাই তোমাকে খারাপ বলবে।
আরে বাবা, তোমরা এত চিন্তা করছো কেন? আমি এরকম জামা কাপড় পরে একবার তোমাদের গ্রামটা ঘুরে আসি, কারণ আমি তো শহরে থাকি, গ্রামের কোনো কিছুই আমি জানি না। তাই চলো, আমাকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবে, চলো, আমি গ্রামটা ঘুরে দেখতে চাই। সুইটির এমন কথা শুনে পল্লবী কিছুতেই তার সঙ্গে যেতে চায় না, আর জবাও তার সঙ্গে যেতে রাজি হয় না। আর সেই সাথে অজয় সুইটিকে বারণ করে ওরকম মডার্ন ড্রেস পরে গ্রামে যাওয়ার জন্য, কিন্তু সুইটি কোনো কথা শোনে না। সে তার মনের মতো ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আসে গ্রামের শ্বশুর বাড়িতে পরার জন্য, আর সেই জন্য তার কাছে অন্য কোনো শাড়ি বা চুড়িদার থাকে না। বৌদি, এই নাও, তুমি বরং আমার জামা পরো, এটা নতুন জামা, আমি একবারও পরিনি, এই জামাটা তোমার গায়ে হয়ে যাবে। জামাটা দেখেই সুইটি নাক মুখ সিটকাতে থাকে, কারণ জামাটা ছিল খুবই বড়, আর ওরকম বড় জামা পরা সুইটির অভ্যাস ছিল না, তাই সে কোনো মতেই ওরকম বড় ড্রেসটা পরতে চায় না। কিন্তু অজয় তাকে সেই ড্রেসটা পরার কথাই বলে, তাই এক প্রকার বাধ্য হয়েই সুইটিকে লং ড্রেস পরতে হয়। এভাবে আরো বেশ কিছুদিন কাটে। আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সুইটি নিজেকে তার গ্রামের দুই ননদের মতো করে মানিয়ে নেয়। এর ফলে গ্রামে থাকতে তার আর কোনো অসুবিধা হয় না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।